What does it takes to become a doctor? ডাক্তার হওয়ার জন্য কি কি করা লাগে ইন দ্য ব্রডার সেন্স আমি বলতে চাইছি কি কি সেই স্টেপ যেগুলো করা লাগে ডক্টর হওয়ার জন্য ইন্ডিয়াতে। তো বেসিক্যালি বেশ কিছু স্টেপ আছে। তো ওয়ান বাই ওয়ান যদি ডিসকাস করতে চাই, যেটা কিনা তোমরা সবাই জানো কম বেশি। তো প্রথমে তো ডিটারমাইন হতে হবে টুয়েলভ পাস করার পরে পিসিবি যেগুলো এলিজিবল আছে সাবজেক্ট, সেগুলো পাস করার পর ডিটারমাইন করতে হবে নিজেকে, সিদ্ধান্ত নিতে হবে কি ডাক্তার হচ্ছি। তারপরে ফের রিসার্চ করা লাগে কি আমার কীরকম হবে জার্নিটা। বিশেষ করে ড্রপারদের ক্ষেত্রে এই রিসার্চটা বেশি জরুরি হয়, কি স্টাডি ম্যাটেরিয়াল ফলো করব বা কোন কোচিংয়ে যাব বা সেলফ স্টাডি করব বা অনলাইন কোচিং এখন অ্যাভেলেবেল আছে, তো সেগুলোর উপরে একটা থরো রিসার্চ লাগে। তারপরে গেট ইনটু অ্যাকশন বলে তো আমি পুরো প্রসেসটাকেই বলতে চাইছি। প্রথমে তো একবার সিলেবাস কমপ্লিট, তারপরে রিভিশন, সেই সঙ্গে টেস্টের রিভিশন, সমস্তটাই। আর ফের আপস অ্যান্ড ডাউনস এটা তো হতেই থাকে প্রিপারেশনের টাইম। কনফিডেন্সের কমি বা টেস্টে মার্কস ঠিকঠাক না এলে সেক্ষেত্রে একটা মোরাল ডাউন হয়ে যায়। ফের সবচেয়ে ইম্পর্ট্যান্ট দিন এক্সাম ডে, সমস্ত পির প্রেশার সাইডে রেখে সমস্ত প্রেশারগুলো হ্যান্ডেল করে ঠান্ডা মাথায় পরীক্ষাটা দেওয়া লাগে। ফের আসে কাউন্সেলিং, এটা হচ্ছে সেই প্রসেস যেটার মাধ্যমে যারা পাস করে যায় তারা মেডিকেল কলেজে অ্যাডমিশন পায়। সো সমস্তগুলো প্রসেসের মধ্যে যদি জিজ্ঞাসা করা হয় কি সবচেয়ে ইম্পর্ট্যান্ট স্টেপ কোনটা, তো সেক্ষেত্রে অতি অবশ্যই এখানে যেটা গেট ইন দ্য অ্যাকশন বলেছি আমি, সেটাই। কারণ মোরাললেস এটাই ম্যাটার করে কি কতটা পড়াশোনা করেছি আমি বা কতটা ভালোভাবে প্রিপারেশান করেছি, কতগুলো মক টেস্ট দিয়েছি, কতগুলো মক টেস্টের ঠিকঠাক আমি ইভ্যালুয়েশন করেছি, তার বেসিসে কী স্টেপ নিয়েছি। মেনলি প্রিপারেশান ঠিকঠাক হলে সিলেকশান হয়ে যায়, এটাই জেনারেল কথা। এখন কিছু এক্সেপশান থাকবে, হয়তো যারা খুব ভালো প্রিপারেশান করেও ভাগ্যের কারণে বা যে কারণেই হোক সিলেকশান হয়ে ওঠে না, এবং এমনও কেউ সিলেক্টেড হয়ে যাবে যারা হয়তো ডিজার্ভিং ছিল না। মেবি সেই দিনকার কোশ্চেনগুলো তার ইজি ছিল বা সেই দিনটা তার ছিল। আমি কোনো রকম চিটিং বা ওটার দিকে যেতে চাইছি না। এখন ব্যাপারটা হচ্ছে কাউন্সেলিং, যেটা শেষ স্টেপ, যেটার সামনে আমরা দাঁড়িয়ে আছি এখন, সেটাও একটা বহুত ইম্পর্ট্যান্ট একটা স্টেপ। কারণ ইনকেস যদি দেখা যায় কি আমার সব কিছুই ঠিকঠাক ছিল, প্রিপারেশান আমি বহুত ভালোভাবে এক্সাম দিলাম এবং তারপরে বা যেটাই মার্কস পেয়েছি সেটার ব্যাপারে আর কিছু করার নেই আমাদের এই মুহূর্তে। অ্যাটলিস্ট 2024-এর চান্স তো আমাদের গেছে, যেরকমই পারফর্ম করতে পেরেছি আমরা। দেখা গেল আমার এই মার্কসে বা যেটা আমি পেয়েছি র্যাঙ্ক, তার বেসিসে একটা কলেজ সিট আমার ডিজার্ভিং ছিল, অথচ ঠিকঠাক কাউন্সেলিং না করাতে পারার কারণে সেই সিটটা আমার হাতছাড়া হলো। এর চেয়ে আফসোসের বিষয় কিছু আর হতেই পারে না। আর আরও একটা অ্যাসপেক্ট আসছে কি নিট 2024-এর স্টুডেন্টরা মানে ক্যান্ডিডেটরা যতটা পরিমাণ স্ট্রাগল করেছে ততটা হয়তো অন্য কোনো ব্যাচ এর আগে পর্যন্ত দেখেনি। এত ড্রামা সবটাই যেন ফের আমি আর বেশি এলাবোরেট করছি না ব্যাপারটা। তবে এটা ঠিক কি পরের বার কী হবে কেউ জানে না। সেক্ষেত্রে যদি 2024-এর পারফরমেন্সের হিসেবে আমার একটা কলেজ সিট ডিজার্ভিং ছিল, আর সেক্ষেত্রে আমি যদি কাউন্সেলিং ঠিকঠাক না করানোর কারণে সেটা হাতছাড়া করি, তো আমার মতে সেটা হবে বিগেস্ট মিস্টেক, বিগেস্ট ব্লান্ডার। সেটা মানে কোনোভাবেই নিজেকে ক্ষমা করানো যাবে না তারপরে। তো সেই জন্য কাউন্সেলিং একটা বহুত ইম্পর্ট্যান্ট স্টেপ। আর বেশিরভাগই আছি আমরা যারা এর আগে কোনো দিন কাউন্সেলিং করাইনি নিটের। তো যাই হোক, আমি নিজে একজন নিট ক্যান্ডিডেট। আমি এর আগেও নিট এক্সাম দিয়েছি এবং সেক্ষেত্রে স্যাটিসফ্যাক্টরি মার্কস না আসার কারণে চান্স পাইনি, এবং সেই জন্য আমি ফের এই ড্রপটা নিয়েছিলাম। তো যাই হোক, আমি কাউন্সেলিং যেহেতু অলরেডি একবার করিয়েছি এবং নিজে আমি
ওয়েস্ট বেঙ্গলের রিনাউন্ড একটা ইনস্টিটিউট আলামিন মিশন থেকে কোচিং করেছি, এবং সেখানে আলামিন মিশনের ফ্যাসিলিটির মধ্যে কাউন্সেলিং ফ্যাসিলিটিও আছে। সেখানে এক্সপার্টস বছরের পর বছর যারা হাজারো স্টুডেন্টের কাউন্সেলিং হ্যান্ডেল করে, তারাই কাউন্সেলিং করাবে আমাদের। কিন্তু বাইরের স্টুডেন্ট যারা আছে সেক্ষেত্রে তারা প্রপার গাইডেন্স না থাকার কারণে কিছু মিস আপ করতে পারে। সেই জন্য লেটলি আমার মাথায় এলো কি কেউ না এদেরকে মানে যারা আমার বন্ধু আছে কি বাইরের থেকে কাউন্সেলিং করাবে, সেক্ষেত্রে হয়তো প্রপার গাইডেন্স পেতে অসুবিধা হচ্ছে। বিভিন্ন ইউটিউব রিসোর্স বা অন্যান্য রিসোর্স অ্যাভেলেবেল আছে, কিন্তু তারপরেও আমার মনে হলো একজন কাউন্সেলিং যে করাচ্ছে স্টুডেন্টসের পয়েন্ট অফ ভিউ থেকে এই জিনিসটা দেখাটা জরুরি হবে। তো সেই জন্যই আমি আর কি আমার কাউন্সেলিংয়ের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি এখানে দেখাবো। আর আমার পার্সোনাল সাজেশন হবে কি কোনো পেড কাউন্সিলর যারা প্রফেশনাল এই বিষয়ে বছরের পর বছর ম্যাটার হ্যান্ডেল করে, যারা কাউন্সেলিং করায় নিটের জন্য, তাদের কারোর থেকে করিয়ে নিতে পারলে সবচেয়ে ভালো হয়। সেক্ষেত্রে হয়তো তারা কিছু একটা চার্জ করবে, তার বদলে কাউন্সেলিং করিয়ে দেবে। আর আমি নিজে কোনো রকম পেড সার্ভিস চালাতে পারবো না, সরি, কারণ আমি মনে করি না আমি অতটা বেশি এলিজিবল। তবে বিভিন্ন সার্ভিস আছে, তোমরা বেটার কি তাদের থেকেই কোনো একটা ট্রাস্টেড এজেন্টের মাধ্যমে কাউন্সেলিংটা করাও, সেটাই বেটার হবে। থ্যাংক ইউ। এই পিডিএফটা কাউন্সেলিংয়ের শিডিউল হিসেবে স্টেট কাউন্সেলিংয়ের এবং অল ইন্ডিয়া যে 15% কোটা 15% কোটা হচ্ছে অল ইন্ডিয়া থেকে আসবে, এবং বাকিটা যেটা স্টেট কাউন্সেলিং হবে সেটার জন্য শিডিউলটা দেওয়া হয়েছিল এমসিসির ওয়েবসাইটে। সো এই যে কলমটা আছে এটার হচ্ছে অল ইন্ডিয়া কোটার কাউন্সেলিংয়ের শিডিউল, এবং এটার মাধ্যমে 15% স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গলের সরকারি কলেজগুলোতে ভর্তি হবে। আর এই যে কলমটা আছে এটার মাধ্যমে 85% স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট কলেজগুলোতে ভর্তি হবে। সো আমরা বেসিক্যালি ফোকাস করব স্টেট কাউন্সেলিংয়ের উপর। সো এখানে পরস্পর ডেটগুলো চলে এসছে ফার্স্ট রাউন্ডের। এখন একটা জিনিস ক্লিয়ার করে দেওয়া উচিত আমার কি, স্টেট কাউন্সেলিংয়ের যে ডেটগুলো দেওয়া আছে, মানে 21শে আগস্ট হয়ে গেল বা 5 সেপ্টেম্বর, এগুলো যে একদম এক্স্যাক্ট শিডিউল সেটা কিন্তু না। এটা একটা ফ্রেমওয়ার্ক, বেসিক ফ্রেমওয়ার্ক বলতে পারো, এটা আপলোড করেছে এমসিসি। আর মোটামুটি এটার ইর্দগির্দই থাকবে, প্রত্যেকটা স্টেট তাদের নিজস্ব ওয়েবসাইটে সেটা অবশ্যই আপলোড করে দেবে, এবং রেসপেক্টিভলি ওয়েস্ট বেঙ্গলও নিশ্চয়ই WBMCC যে সাইটটা আছে সেখানে আপলোড করে দেবে কি কোন শিডিউলের মাধ্যমে কাউন্সেলিং হবে। কিন্তু আমরা এটাকে ধরেই যদি এগোই সেক্ষেত্রে ফার্স্ট রাউন্ড অফ কাউন্সেলিং শুরু হচ্ছে 21 আগস্ট, মানে এই দিন রেজিস্ট্রেশন হবে 21 to 29, এবং যেটা লাস্ট ডেট অফ জয়েনিং ফর ফার্স্ট রাউন্ড অফ কাউন্সেলিং সেটা থাকবে আমাদের 5 সেপ্টেম্বর। সো এটার আশেপাশেই থাকবে আশা করা যায়, বলা যায় না সেম ডেটও থাকতে পারে। এবং সেকেন্ড রাউন্ড অফ কাউন্সেলিং শুরু হবে 11th of September টু 20th of September। অলমোস্ট এক মাসের একটা সময় পাওয়া যাবে, 1 মাস 20 দিন থেকে 1 মাসের। সেক্ষেত্রে বেটার এবং সেফ, যেটা আমাদের এক্সপার্টরাও বলে কি ফার্স্ট রাউন্ডে রেজিস্ট্রেশন করে নেওয়া। সেকেন্ড রাউন্ডে অনেকে ফ্রেশ রেজিস্ট্রেশন করে, কিন্তু সেটা অনেক বেশি রিস্কি হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে। তো আমার সাজেশন হবে কি ফার্স্ট রাউন্ডে রেজিস্ট্রেশন করে নেওয়া, এবং রেসপেক্টিভলি থার্ড রাউন্ড শুরু হবে 3rd of October, and stray vacancy 21st October to 25th of October। সো স্ট্রে ভ্যাকান্সি রাউন্ড যেটা আছে এটা অনেকটা ইম্পর্টেন্ট হয়ে যায়, বিশেষ করে যারা বর্ডার লাইন স্টুডেন্ট আছে।
এক্ষেত্রে এটা কিন্তু অনলাইন কোনো রাউন্ড না, এটা বরঞ্চ ক্যাম্পাসে গিয়ে সেখানে ফিজিক্যালি ডকুমেন্টস ভেরিফিকেশান করানোর মাধ্যমে, এটা যেসব কলেজে একটা দুটো বা পাঁচটা সিট ফাঁকা থাকে সেগুলোর জন্য এক্সট্রা ভ্যাকান্সি এটা। এটা আর প্রপার খোঁজ খবর রাখতে হয় এবং খুব শর্ট নোটিসের মাধ্যমে এটা যেহেতু হয়, তো নিয়মিত ওয়েবসাইট রিচ আউট করা লাগে। এবং তার চাইতেও বেশি ইম্পর্ট্যান্ট কি সবসময় সম্ভব না কি আমরা ওয়েবসাইট রিচ আউট করবো, ও বেটার কি কানেকশান রাখা স্টুডেন্টদের নিজেদের মধ্যে, যাতে করে এই নোটিশগুলো এলে পরস্পরকে জানিয়ে দেওয়া যায়। তো আমি আমার এন্ড থেকে অতি অবশ্যই জানিয়ে দেবো, কারণ আমাদের ডেডিকেটেড টিম আছে, তারা অলরেডি এটার পেছনে লুক আফটার করবে। সো আমি জানতে পারলেই অতি অবশ্যই জানিয়ে দেবো। ফার্স্ট রাউন্ড কাউন্সেলিংয়ের জন্য যখন নোটিশ দেওয়া হবে তখন wbmcc.com এই সাইটে গিয়ে রেজিস্টার করাতে হবে। এই সাইটে রেজিস্টার করানোর পর ফের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে এবং তারপরেই মেরিট লিস্ট বা স্টেট র্যাঙ্ক যেটাকে বলি সেটা পাবলিশ হবে এবং তারপরে ফার্দার রাউন্ড 2 এবং রাউন্ড 3 এবং তারপরে যেটা স্ট্রে রাউন্ড আছে সেগুলো পারফর্ম করা হবে। তো যে সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশানের টাইম লাগবে সেগুলো এখন থেকেই জোগাড় করা লাগবে। তো সেগুলোর ব্যাপারে আমি আপাতত ফর্মাল ইনফরমেশান কিছু দিচ্ছি। ফার্দার আমি নিজে ওবিসি ক্যাটাগরির স্টুডেন্ট, তো আমি ইন ডিটেল কভার করব কি আমি কিভাবে করলাম এবং কি কি লাগবে, অল ডিটেলস একদম, কোন অথরিটির মাধ্যমে করাতে হবে সব কিছু ওবিসি এর ব্যাপারে বলবো। এবং সেই সঙ্গে সঙ্গে যেটা ডোমিসাইল সার্টিফিকেট আছে, ডোমিসাইল, তো সেটার কোন ফরম্যাট কাকে ফিল আপ করতে হবে এগুলো ইন ডেপথ ডিটেলস কভার করব। আমার অলরেডি এগুলো ডকুমেন্টস বানানো হয়ে গিয়েছে, যাদের এখনও হয়নি তারা জলদি এগুলো বানিয়ে নেবে। এমন কিছু চাপের ব্যাপার না, এগুলো মোটামুটি ইজি আছে। ডকুমেন্টস ভেরিফিকেশানের টাইম ভেরিফিকেশান করানোর পরে ফের তখন ভর্তি হয়ে যাবে। সো যেগুলো ডকুমেন্টস লাগছে সেগুলো প্রথমত প্রোফাইল লেটার অ্যান্ড পেমেন্ট রিসিপ্ট জেনারেটেড অনলাইন আফটার সাকসেসফুল পেমেন্ট, এটা কেবলমাত্র রেজিস্ট্রেশনের পরেই হবে। সো এই ডকুমেন্টসটা এখন নিজের কাছে থাকার চান্স নেই। সো মুভ অন করছি আমরা। ডোমিসাইল সার্টিফিকেট A1 A2 অ্যান্ড B। সো A1 A2 B তিনটে প্রোফর্মা আছে যেগুলোকে ফিল আপ করাতে হবে নির্দিষ্ট অথরিটির দ্বারা। সেখানে সিল অ্যান্ড সিগনেচার আর ডেট তিনটে জিনিস ভেরিফাই করে নেবে বাই ওয়ান। A1 ফিল আপ করবে যারা ড্রপার, যারা 2024-এ নিট পাস না করে থেকেছে, এইচএস না পাস করে থেকেছে, তারা প্রত্যেকেই A1 ফিল আপ করবে। এবং A2 হচ্ছে রানিং ক্যান্ডিডেট। সো যারা 2024-এ এইচএস দিয়েছে তারা A2 ফিল আপ করবে। আর ডোমিসাইল বি যারা আউটসাইড অফ ওয়েস্ট বেঙ্গলে তাদের 12th বা 10th অর বোথ কমপ্লিট করেছে, বাট তাদের বাবা বা মা বা দুজনেই 10 বছর বা তার বেশি সময় ধরে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, তাদের জন্য। তো ডোমিসাইল A1 যেটা, সেটা ড্রপারদের জন্য। আমি নিজে যেহেতু ড্রপার, সো আমি ইনডেপথ কভার করে দেবো A1টা কীভাবে ফিল আপ করতে হবে। দেন ভ্যালিড ভোটার কার্ড, আধার কার্ড, passport of parent, in case of domicile certificate parent is showing address in West Bengal, so প্যারেন্টের এগুলো সার্টিফিকেট লাগবে, ভোটার কার্ড, আধার কার্ড আর পাসপোর্ট। অ্যান্ড দেন কাস্ট সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল। তুমি যদি কোনো কাস্টের রিজার্ভেশন সুবিধা নিতে চাও সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট এর প্রপার প্রফর্মা সহ বানাতে হবে। ইনকেস যদি ওবিসি হয়ে থাকো তুমি,
সেক্ষেত্রে ওবিসি এনসিএলটা অতি অবশ্যই বানাতে হবে। ওটার প্রপার যেটা প্রসেস আছে সেটা আমি বলে দেবো, এবং সেই মতো করে নিলেই হবে ফার্দার ভিডিওতে। এবং যেটা ইডাব্লিউএস আছে, ইডাব্লিউএস অতি অবশ্যই যারা ইডাব্লিউএসের মাধ্যমে রিজার্ভেশন নিতে চাইছো, ইডাব্লিউএস রিজার্ভেশন আর কি 10% যেটা আছে, তাদেরকে অতি অবশ্যই ইডাব্লিউএস এই ইয়ারের 31 মার্চের পরে হওয়া লাগবে সার্টিফিকেট। এই ব্যাপারটা একটু খেয়াল রাখবে, তার আগেকার হলে ইনভ্যালিড বলে ধরা হবে। সেক্ষেত্রে ইউআর বলে ফার্দার তোমাকে প্রসিড করতে হবে, সেক্ষেত্রে তুমি রিজার্ভেশনের সুবিধা পাবে না। সো এটা একটু দেখে নেবে। দেন ইউজি অ্যাডমিট কার্ড, সরি এটা আগের ইয়ারের, যেহেতু ডকুমেন্টেশনের লিস্টটা আমার কাছে আছে, এই ইয়ারের এখনও পর্যন্ত WBMCCর ওয়েবসাইটে আসেনি। সো র্যাঙ্ক কার্ড এবং অ্যাডমিট কার্ড এটা নিট 2024-এর লাগবে। এগুলো যদি তোমার কাছে না থেকে থাকে, থাকার কথা, তবে তার জন্য জোগাড় আছে, সেটা আমি কালকে বলে দেবো। দেন PWD সার্টিফিকেট, এটা হ্যান্ডিক্যাপ বা ফিজিক্যালি ডিসেবলড যে ক্যান্ডিডেট আছে তাদের জন্য। দেন এজ প্রুফ, এজ অতি অবশ্যই 17 হওয়া লাগবে। এজ প্রুফের জন্য বার্থ সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এ দুটোর মধ্যে যে কোনো একটা সার্টিফিকেট লাগবে। দেন 10+2 মার্কশিট ফর ভেরিফিকেশন অফ মার্কস, অ্যান্ড দেন মেডিকেল সার্টিফিকেট। মেডিকেল সার্টিফিকেট একটা প্রোফর্মা WBMCC সাইডে আপলোড করা হবে, এবং সেটা যে কোনো রেজিস্টার্ড ডক্টরকে দিয়ে ওটা ফিল আপ করিয়ে নিতে হবে। সো দ্যাটস অল ফর টুডে। আমি প্রত্যেকটা ডকুমেন্টস কীভাবে রেডি করছি আমি সেগুলো অতি অবশ্যই জানাবো। আর তোমরাও খুব বেশি দেরি করো না, যারা অলরেডি এখনও বানাওনি তারা অলরেডি লেট। আর আমার মাথাতেও আইডিয়াটা রিসেন্ট এসছে, আমার আরও আগে ভাবা উচিত ছিল। তো যাই হোক, এখনও টাইম আছে। যারা ডকুমেন্টস বানাওনি তারা জলদি জলদি বানিয়ে নাও ডকুমেন্টসগুলো। থ্যাংক ইউ।